আগের দিন আমরা কি পড়েছি? একটা ভ্যালিড ম্যারেজ হওয়ার জন্য এসেনশিয়াল কি থাকা দরকার, আর যেটা পড়েছি যে ইনক্যাপাসিটিগুলো শুরুটা পড়েছিলাম। এবার আমরা এইটা যখন ইনক্যাপাসিটিটা পড়ছি, এটা একটা ভ্যালিড ম্যারেজের এসেনশিয়ালের মধ্যেই পড়ছি। এসেনশিয়াল হচ্ছে নো লিগাল ডিসএবিলিটি। তো সেই এসেনশিয়ালটা পড়তে গিয়ে আমরা কি দেখছি যে দেয়ার আর 4 লিগাল ডিসএবিলিটিস, যেগুলো থাকলে কিনা ম্যারেজটা ভ্যালিড হয় না অনেক সময়। তার মধ্যে কিছু হচ্ছে অ্যাবসলিউট, যেগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি, যেগুলো থাকলে ম্যারেজটা ভয়েড অ্যাব ইনিশিও হয়। সেগুলো কি কি? কনসাংগুইনিটি, অ্যাফিনিটি আর ফস্টারেজ। এটা আগের দিন আমরা ডিটেলে পড়েছি। আজকে যেটা পড়বো, সেকেন্ড যে প্রহিবিশনটা বা ডিসএবিলিটিটা, সেটা হচ্ছে রিলেটিভ ইনক্যাপাবিলিটি অর প্রহিবিশন। রিলেটিভ ইনক্যাপাসিটি, তাই তো? তাহলে রিলেটিভ ইনক্যাপাসিটি কি? রিলেটিভ ইনক্যাপাসিটি এমন একটা ইনক্যাপাসিটি, যে ইনক্যাপাসিটিটাকে যদি তুই রিমুভ করে দিস, তাহলে যে ম্যারেজটা ইরেগুলার ছিল বা ভয়েড ছিল, সেই ম্যারেজটাই ভ্যালিড হবে। দ্যাট ইজ রিলেটিভ ইনক্যাপাসিটি। তাহলে রিলেটিভ ইনক্যাপাসিটি springs from cases which render the marriage invalid only so long as the cause which creates the bar exists. The moment it is removed, the incapacity ends and the marriage becomes valid and binding. যখনই ইনক্যাপাসিটিটা শেষ হয়ে যাচ্ছে, তখনই ম্যারেজটা ভ্যালিড অ্যান্ড বাইন্ডিং হয়ে যাচ্ছে। That thus is differs from the case to absolute incapacity, where the marriage is void ab initio. তাহলে এটা অ্যাবসলিউট ইনক্যাপাসিটির থেকে ডিফারেন্ট কোথায়? অ্যাবসলিউটে ম্যারেজটা ভয়েড অ্যাব ইনিশিও, প্রথম থেকেই ভয়েড, এবং এটার ভ্যালিড হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু রিলেটিভের ক্ষেত্রে দেয়ার ইজ এ চান্স যে যদি ইনক্যাপাসিটিটাকে তুমি সরিয়ে দিতে পারো, তাহলে ম্যারেজ ক্যান বি, দ্যাট নিকা ক্যান বি ভ্যালিড অ্যান্ড বাইন্ডিং টু। ফর ইনস্ট্যান্স, একটা উদাহরণ, একজন মানুষ ইজ প্রহিবিটেড ফ্রম ম্যারিং মোর দ্যান 4 wives at time. এখানে পলিগ্যামি স্বীকৃত 4 জন পর্যন্ত। যদি সে 5 নম্বর বিয়ে করে, his marriage with the 5th wife will be invalid until he divorces one of them. যতক্ষণ না সে একজনকে ডিভোর্স দিচ্ছে, ততক্ষণ ইনভ্যালিড থাকবে। প্রথম জনকে বা দ্বিতীয় জনকে ডিভোর্স দিয়ে দিলেই কিন্তু ভ্যালিড হয়ে যাবে আবার। The following are the cases of relative incapacity: unlawful conjugation, polygamy or marrying a 5th wife, absence of proper witness, difference of religion, woman undergoing iddat. তাহলে এইখানে আমরা কি পড়লাম? যে কি থাকলে ইনক্যাপাসিটিটা রিলেটিভ ইনক্যাপাসিটি হতে পারে। প্রথম হচ্ছে যে আনলফুল কনজুগেশন। আনলফুল কনজুগেশন মানে কি? যদি কনজুগেশনটা লফুল না হয়, তাহলে এখানে কি বলছে? Thus, a Muslim cannot marry two sisters. দুজন বোনকে একজন মুসলিম ম্যান বিয়ে করতে পারে। It means a contemporaneously marrying two women so related to each other by consanguinity, affinity or fosterage that they could not have lawfully intermarried with each other if they had been of different sexes. Thus, a Muslim cannot marry two sisters or an aunt and her niece. The reason behind this prohibition is to avoid confusion of kindred, that is dual relationship. A Muslim therefore cannot contract a valid marriage with his wife's sister till his first wife is living. This bar may, however, be removed by divorcing his first wife or when she is dead. The bar of unlawful conjugation renders a marriage irregular, not void. In this bar, the unlawful conjugation in Azizunnisa versus Kamirunnisa, it was held that the marriage of a man with his wife's sister, his wife being undivorced and alive, was null and void. Under Shia law, a Muslim may marry his wife's aunt, but he cannot marry his wife's niece without her permission. Marriage prohibited by reason of unlawful conjugation is void under Shia law.
তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম মেনলি যে ডুয়াল রিলেশনশিপটাকে প্রহিবিট করার জন্য, একজনের সঙ্গে আমার যদি বিয়ে হয় তাহলে আমার তার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে? স্ত্রী, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। অলরেডি সে যদি আমার শ্যালিকা হয় তাহলে আমার তার সাথে একটা ডুয়াল রিলেশনশিপ তৈরি হয়ে যাচ্ছে। কিংবা অলরেডি যদি সে আমার ভাইঝি হয়, ভাগ্নি হয়, নিস মানে কি, ভাইঝি ভাগ্নি এদেরকেই তো নিস বলে, তাহলে আমার ডুয়াল রিলেশনশিপ তার সাথে তৈরি হওয়া যাবে, সেইটাকে অ্যাভয়েড করার জন্য। বাট আইন আছে, আইনের সেরকম ফাঁকও আছে। একজন মরে গেলেই সেই শালিকাকে আবার বিয়ে করা যাচ্ছে, প্রথম ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিলেই সেই শালিকাকে আবার বিয়ে করা যাচ্ছে, ওয়াইফ তখন শালিকা হয়ে গেল। রাইট, তো দিস ইজ আনলফুল কনজুগেশন। সেকেন্ড পয়েন্ট কি বলছে? পলিগ্যামি অর ম্যারিং আ ফিক্সড ওয়াইফ। এটা তো অলরেডি আমরা পড়লাম যে একজন চারজন বিয়ে করে ফেলেছে, চারজন মহিলাকে, সে 5 নম্বর বিয়েটা করলে সেটা ইরেগুলার ম্যারেজ। যখন সে 5 নম্বর বিয়েটা করছে তখন যদি সে 4 জনের মধ্যে একজনকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে 5 নম্বর বিয়েটা ভ্যালিড হতে পারে। তাহলে এই ইনক্যাপাসিটি গুলোকে রিমুভ করা যাচ্ছে। দোজ আর এমন এমন ইনক্যাপাসিটি যেগুলোকে রিমুভ করা যায়। দিস ইজ রিলেটিভ ইনক্যাপাসিটি। নেক্সট ইনক্যাপাসিটি কি? অ্যাবসেন্স অফ প্রপার উইটনেস। অ্যাবসেন্স অফ প্রপার উইটনেস কি? যদি ম্যারেজের সময় একজন মেল অ্যান্ড 2 ফিমেল অর অ্যাটলিস্ট 2 মেল উইটনেস না থাকে তাহলে ম্যারেজটা কি হবে? ইরেগুলার। The essential amongst them is that at least 2 male witness or 1 male and 2 female witness must be present to testify that the contract was properly entered into between the parties. The Hanafi juries insisted upon the presence of witness because its connection with the testimony of marriage. They had to view the authentication of its factum. তাহলে একটা ম্যারেজ যে হচ্ছে তাতে উইটনেস থাকার দরকার কি? উইটনেস সাউন্ড মাইন্ড অ্যাডাল্ট মুসলিম উইটনেস থাকার কি দরকার? দরকার এটাই যে ম্যারেজটা ঠিকঠাক সমস্ত রিচুয়াল মেনে হচ্ছে কিনা, কন্ট্রাক্টটা প্রপার হচ্ছে কিনা, কারোর জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেইগুলো দেখার জন্যে উইটনেস থাকাটা দরকার। অ্যাবসেন্স উড এফেক্ট ইটস কন্ট্রাকচুয়াল কমপ্লিটনেস। এর যে ম্যারেজটা একটা সিভিল কন্ট্রাক্ট প্রথম থেকে আমরা শুনছি নিকাটা, তাহলে সেই কন্ট্রাক্টটার কমপ্লিট হওয়াতে এফেক্ট পড়বে যদি উইটনেস না থাকে। হেন্স দিস ইজ সো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডিফারেন্স অফ রিলিজিয়ন। A Sunni male can marry a Muslim female of any sect or a Kitabiya. তাহলে একজন সুন্নি মেল একজন কিতাবিয়া ওম্যানকে বিয়ে করতে পারে। মুসলিম ফিমেল অফ এনি সেক্ট মানে ওদের যে সেক্টগুলো আছে, সুন্নি থাকাকালীন সে শিয়াকে বিয়ে করতে পারে বা শিয়ার অন্য সেক্টকে বিয়ে করতে পারে, আরেকটা কিছু সেক্ট ছিল সেই সেক্টটাকে বিয়ে করতে পারে, তো সেই সেক্টগুলোকে বিয়ে করতে পারে। কিন্তু আরেকটা কাউকেও বিয়ে করতে পারে হু ইজ আ কিতাবিয়া। কিতাবিয়া মানে কি? ম্যারেজ উইথ আ কিতাবিয়া, দ্যাট ইজ আ ওম্যান হু বিলিভস ইন revealed religion processing a divine book. That is ইসলাম একটা কিতাবিয়া সেক্ট, কারণ তারা রিলিজিয়ান যেটা বিশ্বাস করে সেটা একটা ডিভাইন বুক থেকে আসছে, which is কোরআন। এছাড়া কিতাবিয়া সেক্ট আর কারা আছে? খ্রিশ্চান আর জিউইজম বা জুডিজম, তাই তো? মানে জিউস যারা, তারাও কিতাবিয়া সেক্ট। আর খ্রিশ্চানরা মানে বাইবেল যারা ফলো করছে তারাও কিতাবিয়া সেক্ট। তাহলে একজন সুন্নি মেল ক্যান ম্যারি আ মুসলিম ফিমেল অর আ কিতাবিয়া, difference of religion থাকলে, and this is valid under Sunni law, but he cannot marry an idolatress or a fire worshipper, that is Hindu. হিন্দুরা আগুনের পুজো করে, ফায়ার ওয়ার্শিপার এবং মূর্তি পুজো করে, তাহলে সেটা prohibited. Is merely irregular in Sunni law but void in Shia law. সুন্নিতে irregular and Shiate void. A Muslim woman cannot marry any man who is not a Muslim. মুসলিম ওমেনের ক্ষেত্রে এরকম কোনো
নিয়মই নেই, ওমেনকে মুসলিম ম্যানকেই বিয়ে করতে হবে। Whether he is a kitabiya, that is a man believing in revealed religion, possessing a divine book, or not a kitabiya. According to Mullah, a marriage between Muslim woman and non-Muslim male is irregular. But according to Faizi, such marriage is totally void. তাহলে রিলিজিয়ানের ডিফারেন্স থাকলে কোন সময় ভ্যালিড হবে, কোন সময় ইরেগুলার হবে, কোন সময় ভয়েড হবে বোঝা গেল। নেক্সট হচ্ছে another important point, এটা শর্ট নোটেও আসে ইদ্দাত, দ্যাট ইজ ওম্যান আন্ডারগোয়িং ইদ্দাত। ইদ্দাত মানে কি? আমি নেক্সট যখন নিকা পড়াচ্ছি, নিকার ক্লাসিফিকেশন পড়াচ্ছি, সেইখানে ইদ্দাত কথাটা তোমরা পাবে আবার। আমি অনেক জায়গায় বলেছি যে পড়াতে গিয়ে, কারণ আমি ওই রেকর্ডিংটা আগে করে নিয়েছিলাম, অনেক জায়গাতেই বলে দিয়েছি যে এই জিনিসটা হয়তো পরে বলে দেবো, কিন্তু ওই ক্লিপটা আপলোড করা হয়নি। এই কারণে ওই পরে বলে দেবোগুলো অলরেডি তোমরা পড়ে ফেলেছো ধরে নিতে হবে। যেগুলো পরে বলে দেবো ওখানে ভয়েসে শুনবে, সেগুলো অলরেডি তোমরা জানো, জেনে গেছো, পড়িয়ে দিচ্ছি অলরেডি। তো পরে বলে দেবো কথাগুলোকে ইগনোর করবে, জিনিসগুলো জেনে গেছো। যেটা জানো না এখনো পর্যন্ত, দ্যাট ইজ ইদ্দাত। ইদ্দাতটাও আমি বলে দিচ্ছি। ইদ্দাত মানে ইদ্দাত ইজ আ পিরিয়ড ডিউরিং হুইচ ইট ইজ incumbent upon a woman whose marriage has been dissolved by divorce or death of her husband, or to remain in seclusion and to abstain from marrying another husband. The most approved definition of iddat is the term by the completion of which a new marriage is rendered lawful. Iddat is described as a period during which a woman is prohibited from marrying again after dissolution of her first marriage. তাহলে ইদ্দাত মানে কি? ইদ্দাত মানে ধরো একটা মহিলার হাজবেন্ড মারা গেছে, বা সে ডিভোর্স নিয়েছে, বা কোনোভাবে ম্যারেজটা ডিসলভ হচ্ছে, সেই ডিসলভের পর নতুন একটা ম্যারেজ লফুল হতে গেলে তাকে কিছুদিন একটা সেক্লুশন মানে কি? সেক্লুডেড থাকা মানে সম্পূর্ণ আলাদা থাকা। আলাদা থাকা মানে লোকজনের মুখ দেখবে না, এ কি মানে আমার পক্স হয়েছে বা করোনা হয়েছে এরকম টাইপের আলাদা থাকা, এরকম না। আলাদা থাকা মানে সে কোনো লোকের সঙ্গে, মেল পার্সনের সঙ্গে কনজিউমেট করবে, দ্যাট ইজ ইদ্দাত। সেক্স করবে না, দ্যাট ইজ ইদ্দাত। তাহলে সেক্লুডেড থাকবে এবং অ্যাবস্টেন ফ্রম ম্যারিং অ্যানাদার হাজব্যান্ড। ওই টাইমে সে অন্য কাউকে বিয়ে করবে না। মুসলিম লয়ে আমরা তো প্রথমেই পড়েছি যে বিয়ে করা মানেই তাদের সেক্সুয়াল রিলেশনশিপের জন্য একটা হয়ে গেল, মানে সম্মতি পেয়ে গেল, এবং বিয়ে করে সে ইদ্দাত পিরিয়ড কাটাবে এটা তো আশা করা যায় না। তো ইদ্দাত পিরিয়ডটা হচ্ছে একটা পিরিয়ড যে সময় সে সেক্লুডেড থাকবে। তার পিছনে কিছু সায়েন্টিফিক কারণ আছে। ধরে নাও যে হাজব্যান্ড মারা গেছে, সেই সময় জানা যায়নি যে ওয়াইফ প্রেগনেন্ট, জানতো না, বাই অ্যাক্সিডেন্ট বা কিছুভাবে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। তো ওই ইদ্দাত পিরিয়ডটা যখন অবজার্ভ করছি তখন হয়তো জানা গেল মহিলাটি প্রেগনেন্ট। এবার যদি যেদিন মারা গেছে তার এক সপ্তাহের মধ্যে তার বিয়ে দিয়ে দেওয়া না জেনেই যে সে প্রেগনেন্ট, পরবর্তীকালে তো একটা অবজেকশন আসতেই পারে যে কেন দিয়ে দেওয়া হবে না জানি। তাহলে এইগুলোকে অ্যাভয়েড করার জন্য ইদ্দাত পিরিয়ডটা অবজার্ভ করা। ইদ্দাত পিরিয়ড বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টাইম স্প্যান হয়। এবার আমরা সেগুলো ডিটেলসে পড়ব। ইদ্দাত, প্রথমে ইদ্দাত মানেটা আমরা বুঝে গেছি, ইদ্দাত কি। The object of iddat is to ascertain the pregnancy of the wife so as to avoid confusion of parentage. একটা বাচ্চার অরিজিনাল বাবা কে সেটা নিয়ে কনফিউশন হতে পারে যদি ইদ্দাতটা অবজার্ভ করা না হয়। তাহলে সেইটা অ্যাভয়েড করার জন্যে ইদ্দাত পিরিয়ডটাকে অবজার্ভ করাটা ইজ আ মাস্ট। প্রথম ইদ্দাত কি? ইদ্দাত অফ উইডোহুড, বিধবা হয়েছে যখন,
বা স্বামী মারা গেছে যখন, তখনকার ইদ্দত। When a person dies having living a widow, she is prohibited from marrying before expiration of 4 months and 10 days. 4 মাস 10 দিন ইদ্দত তাকে অবজার্ভ করতে হবে। বিভিন্ন হিদায়া বা হাদিস বা কোরআনেও ইদ্দতের এই যে 4 মাস 10 দিন, কেন এটা 4 মাস 10 দিন হলো তার ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের অত ডিটেলসে যেতে হবে, আমাদের মনে রাখতে হবে যে উইডো হলে তাকে 4 মাস 10 দিন ইদ্দত অবজার্ভ করতে হবে। Iddat of pregnant woman. If the widow is pregnant at the death of her husband, that iddat will not terminate until delivery or miscarriage. যদি প্রেগনেন্ট থাকে সেটা জানা গিয়ে থাকে আগে থেকে, তাহলে যতক্ষণ না ডেলিভারি হচ্ছে এবং বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত ইদ্দত অবজার্ভ হবে। যদি না জানা থাকে, if delivery or miscarriage comes before 4 months and 10 days, the remaining period will have to be observed. যদি হয়ে যায় তার মধ্যে 4 মাস 10 দিনের মধ্যে তো হয়ে যাবে। ইদ্দত অফ তালাক, যদি তালাক হয় বা ডিভোর্স হয় তাহলে কি হবে? The period of iddat in case of talaq is 3 courses. If the woman is subject to menstruation, otherwise 3 lunar months. If the woman is pregnant at the time of divorce, the iddat will not terminate till delivery. 3 lunar months মানে কি? 3টে 28 দিন। lunar month কত দিনে হয়? 28 দিনে। তাহলে 3টে 28 দিন মানে 3 months। 3 months থেকে একটু কম। 3টে menstruation বা 3 lunar month মানে যেহেতু আমাদের menstrual cycleটা 3 মাসে হয় এবং প্রেগনেন্সিটা মোটামুটি 2 মাস যদি পিরিয়ড মিস হয় তাহলেই ধরা পড়ে যায়। 1 মাস পিরিয়ড মিস অনেক কারণে হতে পারে, লাইক পলিসিস্টিক ওভারিয়ান, হ্যানা ত্যানা, বিভিন্ন শারীরিক কমপ্লিকেশন। 1 মাস পিরিয়ড মিস ইজ নর্মাল। 2 মাস যখন কারোর পিরিয়ড মিস হয়, ইদার দ্য সিভিয়ার কোনো কমপ্লিকেশন আছে অর সে প্রেগনেন্ট, তাহলে 3 মাস যদি কারোর পিরিয়ড মিস হয় তাহলে ওটা বোঝা যাবে। তো সেই জন্য 3 lunar months or the subject to menstruation. আর যদি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে যতদিন না ডেলিভারি হচ্ছে ততদিন পর্যন্ত ইদ্দত চলবে। নেক্সট কি? ইদ্দত when marriage is irregular. If the marriage is irregular and parties have separated before actual consummation, যদি সেক্স নাই হয়ে থাকে এবং ম্যারেজটা ইরেগুলার প্রথম থেকে, তাহলে ইদ্দতের দরকার নেই। If the consummation has taken place, the wife is bound to observe iddat. If the marriage is not consummated, iddat has to be observed in case of death but not in case of divorce. যদি ডেথ হয় সেক্ষেত্রে ইদ্দত দিতে হবে, যদি না হয় ডিভোর্সের ক্ষেত্রে দরকার নেই। The period of iddat begins from the date of the divorce or death of the husband and not from the date on which the woman gets, if she gets the information after expiry of prescribed term, she need not observe the required iddat. Where husband had divorced his wife and has died before the completion of iddat, the woman is required to undergo a fresh iddat for 4 months and 10 days from the date of husband's death. যদি ডিভোর্স হয়ে যায় এবং wife has died before the completion of the iddat, husband had divorced his wife and has died. যদি হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিল, ডিভোর্স দেওয়ার পর মারা গেল, তাহলে ডিভোর্স দেওয়ার একটা ইদ্দত তো অলরেডি আছে, এটা হচ্ছে 4 মাস 10 দিনে তালাকের ইদ্দত। যেটা প্রেগনেন্সি থাকলে আলাদা, নর্মালি আমরা যেটা পড়ছি যে না সরি 3 lunar months, তালাকের ইদ্দতটা তো তাই ছিল 3 lunar months। তাহলে যদি 3 lunar months কমপ্লিট হওয়ার আগেই হাজবেন্ড মারা গেল, তাহলে কিন্তু ডেথের জন্য আলাদা করে আবার 4 মাস 10 দিনের ইদ্দত তাকে ফ্রেশ পালন করতে হবে।
The period of iddat begins from the date of divorce or death of the husband and not from the date on which the woman gets the information of the divorce or the death of the husband. মানে ধর আমাকে আজকে খবর দিল যে আমার হাজবেন্ড মারা গেছে, বা আমি আজকে খবর পেলাম আমার হাজবেন্ড আমাকে তালাক দিয়ে দিয়েছে, কিন্তু সেটা হয়েছে অলরেডি 2 সপ্তাহ আগে। তাহলে পিরিয়ডটা কখন থেকে স্টার্ট হবে? ওই 2 সপ্তাহ আগে থেকেই স্টার্ট হবে, নাকি আমি যবে থেকে ইনফরমেশন পেলাম তবে থেকে। If she gets the information after the expiry of specified term, she did not observe the required iddat. মানে সে যদি 4 মাস 10 দিনের পরে খবর পায় তাহলে তার আর ইদ্দাত করার দরকার নেই। ক্লিয়ার? ইদ্দাত সম্পর্কে আর কোনো কোয়েরি থাকার কথা নয়। যদি থাকে আবার পুরোটা রিডিং পড়ার পর বলে দেবো। নেক্সট, রাইটস অ্যান্ড ডিউটিস ওয়েন অবজার্ভিং ইদ্দাত। তাহলে ইদ্দাত অবজার্ভ করার সময় ওয়াইফের এবং হাজব্যান্ডেরও কিছু রাইটস অ্যান্ড ডিউটিস থাকে। স্পেশালি যেহেতু ইদ্দাত ওয়াইফই অবজার্ভ করে, ওয়াইফেরই কিছু ডিউটিস থাকে এবং রাইটস থাকে। সেইগুলো কি? প্রথম হচ্ছে, if the wife observes iddat, the husband is bound to maintain the wife during the period of iddat. তাহলে যতদিন ইদ্দাত পালন করবে সেই সময়টা সে মেনটেনেন্স পাবে, কারণ সে অন্য কাউকে বিয়ে করেনি, তার নিজের সোর্স অফ ইনকাম নেই, সে ডিভোর্স পেয়ে গেছে, তাহলে সে টাকা পয়সা কোথায় পাবে? যদি হাজবেন্ড মারাও গিয়ে থাকে, হাজবেন্ডের প্রপার্টি থেকেও সে মেনটেনেন্স পাবে। Next, the wife cannot marry another person until completion of her iddat, and if the husband has 4 wives including the divorced one, he cannot marry a 5th one until the completion of iddat of the divorced wife. মানে হচ্ছে যে হাজবেন্ড তো একজনকে ডিভোর্স দিয়ে দিল, এবার ডিভোর্স দিয়ে আরেকজনকে ধপং করে বিয়ে করতে পারবে না। যতক্ষণ না ডিভোর্স ওয়াইফের ইদ্দাত কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এলিজিবল নয় আরেকজনকে বিয়ে করতে। তার মানে এটাই। Next, the wife becomes entitled to a deferred dower, and if the prompt dower has not been paid, it becomes immediately payable. তাহলে যদি ডাওয়ার আগে না দিয়ে থাকে তাহলে তখন দিতে হবে, এবং পরবর্তীকালে ডেফার্ড ডাওয়ার যেটা সেটাও তখন দিতে হবে। In the event of death of either party before the expiration of period of iddat, the other is entitled to inherit from him or her in the capacity of wife or husband, as the case may be, if the divorce has not become irrevocable before the death of the deceased. যেটা বললাম যে যদি ডেথ হয়ে যায় তাহলে প্রপার্টি থেকেও তাকে মেনটেন করতে হবে, ইনহেরিটেন্স পাবে, ইনহেরিটেন্স হিসাবে ইদ্দাতটা কাটাতে হবে। মানে আমি কাউকে যদি বিয়ে করে নিই পরবর্তীকালে সেটা তো আলাদা কথা, কিন্তু যদি ডিভোর্স হয়ে যায় এবং আমি চাইলাম না কাউকে বিয়ে করতে, কিন্তু আমাকে তো ইদ্দাতটা কাটাতে হবে, ইদ্দাতটা ইদ্দাতের মতো করেই কাটাতে হবে, এবং তারপরে আমাকে একটা সেপারেট ভাবে আমি ইনহেরিটেন্স পেয়ে গেলাম, মানে আমি আমার স্বামীর সম্পত্তিটা ভোগ করতে পারবো। আমার স্বামী মারা গেছে বলে আমাকে সেখান থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে। This is right. If the divorce is pronounced in death, illness, and the husband dies before completion of wife's iddat, the wife is entitled to inherit from him even if the divorce has become irrevocable prior to his death, unless the divorce has been effected with her consent. যদি না ডিভোর্সটা তার কনসেন্টে হয়ে থাকে এবং ডেথ ইলনেসে তার ডিভোর্স দিয়ে থাকে, তাহলে সে যদি কনসেন্ট না দেয় তাহলে তাকে ওই সম্পত্তি থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, এবং সে কমপ্লিটলি ওই সম্পত্তি ইনহেরিট করতে পারবে। হ্যাঁ, নর্মালি ওয়াইফের ডিভোর্সের কনসেন্টের প্রয়োজন হয়, তালাকের ক্ষেত্রে ওয়াইফের কনসেন্ট লাগে না। কিন্তু তাও if the divorce is pronounced in death, illness and the husband dies before completion of wife's iddat, ডিভোর্স প্রসিডিংসটা তো তখন কমপ্লিট হচ্ছে যখন ইদ্দাতটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, তবে না ডিভোর্সটা শেষ হচ্ছে। যদি ওয়াইফের ইদ্দাত শেষ হওয়ার আগেই মারা যায়, কিন্তু তাহলে ওয়াইফ is entitled to inherit from him even if the divorce has become irrevocable prior to his death, unless the divorce has been effected with her consent.
যদিও ডিভোর্সটা হয়ে যাচ্ছে, কিন্তু ইনহেরিট আমি করবো। ডেফার্ড ডাওয়ার মানে ডাওয়ারের দুটো ভাগ আছে। যখন ডাওয়ার পরবর্তীকালে চ্যাপ্টার পড়বো, তখন একটা ডাওয়ার আমাকে এক্ষুনি দিতে হবে, আর একটা ডাওয়ার আমি পরে পেতে এন্টাইটেল, তালাকের সময় পেতে এন্টাইটেল। যে এক্ষুনি পেয়ে যাবে সে পরেও পাবে, যদি ভাগ করে রেখে থাকে টাকাটা তাহলে পাবে, যদি নিকানামায় বলা থাকে যে আমি ডেফার্ড ডাওয়ার পাবো তাহলে পাবো। আচ্ছা, আর কি? এগুলো অতটা দরকার নেই। নিকাবাই ফোন, ভ্যালিড রিটায়ারমেন্ট, এগুলো নিজেরা একটুখানি রিডিং করে নিবি। হ্যাঁ, নেক্সট হচ্ছে prohibitive incapacity. It arises in the following case: polyandry, a Muslim woman marrying a non-Muslim. Polyandry means the fact of having more than one husband. Polyandry is forbidden in Muslim system, and the married woman cannot marry second time so long as the first marriage subsists. A Muslim woman marrying in contravention of this rule shall be liable to punish under section 494 of IPC, and the issues from such marriage will be illegitimate. Clear? বোঝাতে হবে না আশা করি এটা। আরেকজন লোককে বিয়ে করতে পারে না, যদি করে তাহলে আইপিসি 494 ধারাতে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, এবং চাইল্ড যেটা হবে সেটা ইললেজিটিমেট, এবং মুসলিম লয়ে এটা স্বীকৃত নয়। Muslim woman marrying a non-Muslim. A marriage of Muslim female with a non-Muslim male, whether he be a Christian or Jew or a idler or fire worshipper, is irregular under Sunni law and void under Shia law. এটা আগেই আমরা পড়ে নিয়েছি, এবং এখানে আরেকবার পড়লাম। প্রহিবিটরি ইনক্যাপাসিটি কি, এটা বল, মুখে বল। Sunni law under it that's irregular, Shia law under marriage with a woman who is undergoing iddat is void. আচ্ছা, সুন্নি লয়ের আন্ডারে, under Sunni law marriage with a woman undergoing iddat is irregular. তাহলে যে woman ইদ্দাত পিরিয়ডের মধ্যে রয়েছে তার সাথে ম্যারেজ সুন্নি লয়ের আন্ডারে ইরেগুলার and not void, but under Shia law marriage with a woman who is undergoing iddat is void. Clear? নেক্সট হচ্ছে ডাইরেক্টরি ইনক্যাপাসিটি বা লাস্ট ইনক্যাপাসিটি, সেটা হচ্ছে ম্যারিং আ ওম্যান ইনসেন্টে। নেক্সট হচ্ছে প্রহিবিশন অফ ডিভোর্স। নেক্সট হচ্ছে ম্যারেজ ডিউরিং পিলগ্রিমেজ, আর ডি হচ্ছে ম্যারেজ উইথ আ সিক ম্যান। তাহলে চারটে এখানে ডাইরেক্টরি ইনক্যাপাসিটি রয়েছে। এনসেন্টে মানে কি? দিস ইজ আনলফুল টু ম্যারি a woman who is already pregnant by her former husband. তাহলে সেটা হচ্ছে এনসেন্টে। নেক্সট হচ্ছে prohibition of divorce, when the marriage is dissolved by the pronouncement of divorce 3 times. Reunion is prohibited except the lawful marriage of a woman with another man, and then it's being dissolved after consummation. মানে যদি আমি তোমাকে তালাক বলে দিই, তাহলে আমি আবার তোমাকে বিয়ে করতে পারি না আনলেস তুমি আরেকজন লোককে বিয়ে করে তার থেকে তালাক নিয়ে এসে আমার কাছে আসো। মানে ধরো আলী মোল্লা আর রোকেয়া বানু বিয়ে করেছিল, আমার ওটাই নামটা পছন্দ হয়েছে। আচ্ছা, রোকেয়া বেগম, বিবি কিছু একটা, হোয়াটএভার, বিয়ে করেছিল। বিয়ে করে এবার তাদের কি হয়েছে? তালাক বলে দিয়েছে, রাগের মাথা বলে দিয়েছে। এবার এখন তালাকটা ভ্যালিড নয়, কিন্তু ধরো তালাক হয়ে গেছে, 15 দিন ছাড়া 45 দিন ছাড়াই তালাক বলেছে। মানে একটা পিরিয়ড আছে, তালাক যখন পড়বে তখন পড়বে কতদিন ছাড়া তালাক বলতে হয়, তো বলে দিয়েছে, ডিভোর্স হয়ে গেছে। এবার আমরা ডিভোর্সের পর দেখছি যে দুজনেই ভ্যাবা করে কাঁদছে। আলী মোল্লা বলছে আমি ওকে ছাড়া বাঁচবো নি, আমি আবার ওকে বিয়ে করতে চাই, কিন্তু তখন আর সেই বিয়েটা দেয়া যাবে না, হবে না, যতক্ষণ না এই
রোকেয়া বিবি, বানু বেগম, whatever, তো সে আরেকজনকে বিয়ে করে এবং তার সাথে কনজিউমেট করে এবং সেটা ডিসলভ হয়, আবার তার কাছে তালাক নিয়ে এসে তবে গিয়ে সে আবার আলিমুল্লাহকে বিয়ে করতে পারে। হ্যাঁ, কনজিউমেটও করতে হবে। এবার কনজিউমেট করছিস কিনা সেইটা কে দেখতে যাবে সেটা আমি জানি। আচ্ছা, নেক্সট, ম্যারেজ ডিউরিং পিলগ্রিমেজ, মানে হজ করতে গিয়ে তুমি বিয়ে করে ফেলো, সেটা বারণ। Under Shia law, marriage during pilgrimage is void. The Safis, Malikis and Hanabalis hold marriage within the sacred territory on a pilgrimage to Mecca is irregular, but the Hanafis regard this marriage to be legal as expressed in Fatwa-i-Alamgiri that it is lawful for a muhrim and muhrima to intermarry while in state of ihram. এগুলোর মানে আমি জানি না। D. Marriage with a sick man. Marriage with a sick man suffering from disease which is likely to be fatal, মানে যে মারা যাবে এরকম একটা লোককে বিয়ে করা যাবে না, শুধু পয়সার লোভে কেউ যদি করে ফেলতে চায় সেইটাকে আটকানোর জন্য। If however he recovers and the marriage is consummated, it is valid. মানে যদি হয়ে গেল বিয়েটা তখন সেটা ইরেগুলার ছিল এবং লোকটা আবার সুস্থ হয়ে গেল, হয়ে গিয়ে ম্যারেজটা কনজিউমেট হলো, তখন কিন্তু এটা আবার ভ্যালিড। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ইনক্যাপাসিটি। এইখানে ইনক্যাপাসিটি শেষ হচ্ছে এবং নেক্সট কাইন্ডস অফ ম্যারেজ, ভ্যালিড, ভয়েড এবং ইরেগুলার, সেগুলো রয়েছে। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নিকা বা ম্যারেজ, তার পার্ট 2। পার্ট 2তে আমরা কি পড়ছি? ক্লাসিফিকেশন অফ ম্যারেজ। ম্যারেজকে, মুসলিম ম্যারেজ বা নিকাকে কয়েকটা স্পেসিফিক ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো কি কি? আগের দিন আমরা পড়েছি ম্যারেজের নেচার, কনসেপ্ট, এইগুলো। এরপরে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ ম্যারেজ। ক্লাসিফিকেশন অফ ম্যারেজ 3 রকমের, এটা আমরা নেক্সট স্লাইডে দেখব। All the schools of Sunnis classify marriage into sahih বা valid, বাতিল বা void আর ফাসিদ বা irregular। তাহলে সুন্নি স্কুলগুলো ম্যারেজকে 3 ভাবে ক্লাসিফাই করে, ভ্যালিড, void আর irregular। The Ithari Asari school of the Shias does not recognize the irregular marriage and therefore among them marriages are either valid or void। তাহলে কি, ইথারি আসারি স্কুল যেটা আছে, যেটা শিয়া স্কুলের মধ্যে পড়ে, আমরা তো পড়েছি শিয়া সুন্নি দুটো আলাদা আলাদা কাস্ট বা সেক্ট, সেই শিয়া স্কুলের মধ্যে যারা পড়ছে ইথারি আসারি, তারা ইরেগুলার বা ফাসিদ ম্যারেজকে রেকগনাইজ করে না। Therefore, among them, marriages are either valid or void. হয় valid নইলে void. Now, what is sahi বা valid marriage? Valid marriage মানে কি? A marriage performed between parties having full capacity to marry with all the necessary formalities is a valid marriage. তাহলে নর্মাল একটা বিয়ে যেটা সমস্ত ক্যাপাসিটি ফুলফিল করছে ম্যারেজ হওয়ার, সেইগুলো সমস্ত ফর্মালিটিসগুলো যদি ফুলফিল করে তাহলে সেই ম্যারেজটা হয় ভ্যালিড ম্যারেজ। হিয়ার দ্য ওয়ার্ড ক্যাপাসিটি ইজ ইউজড ইন আ ওয়াইড সেন্স। ক্যাপাসিটি ওয়ার্ডটা সেইভাবে ডিফাইন করা নেই, বাট এটার মিনিংটা অনেক ওয়াইডার। ডিফাইন করা বা ডেফিনেশন আমরা আগেই শুনেছি যে ডেফিনেশন যদি কোনো কিছু দিয়ে দেওয়া হয় তার মানেটা তার মধ্যে আটকে যায়, কিন্তু ওয়াইডার সেন্সে আছে যেটাতে ডিফাইন করা নেই। which includes all the legal requirements of a valid marriage. ভ্যালিড ম্যারেজ হওয়ার জন্য যা যা লিগ্যাল রিকোয়ারমেন্ট দরকার সেইগুলো থাকলে, if the marriage is sahih, then all the consequence of a valid marriage flow from it. তাহলে ভ্যালিড ম্যারেজ যদি
ম্যারেজটা যদি ঠিক হয় তাহলে তার কিছু কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্স কিছু ডিউটিজ আছে, কিছু রাইটস আছে, সেইগুলো দোজ আর কনসিকুয়েন্সেস। আমরা পরে পড়ব যে লিগ্যাল রিকোয়ারমেন্টস অফ ম্যারেজ কি। একটা মুসলিম ম্যারেজে ভ্যালিড হতে গেলে এই যে বলছে ক্যাপাসিটি টু ম্যারি, সমস্ত ফর্মালিটিগুলো ফুলফিল করতে হবে। তাহলে ফর্মাল ম্যারেজের মেন যে পয়েন্টগুলো, যেগুলো থাকলে একটা ম্যারেজকে ফর্মাল বলা যায়, সেগুলো কি কি সেটা আমরা পরে পড়ব। কিন্তু আমরা এখন জেনে রাখি যে ভ্যালিড ম্যারেজ হতে গেলে সমস্ত ফর্মাল ম্যারেজ হওয়ার যা ক্যাপাসিটি সেগুলো কমপ্লিট হলে, তাহলে লিগ্যাল রিকোয়ারমেন্টসগুলো কমপ্লিট হলে তাহলে সেটা সহি বা ভ্যালিড ম্যারেজ হয়। লিগ্যাল এফেক্টস অফ আ ভ্যালিড ম্যারেজ। তাহলে ভ্যালিড ম্যারেজ যদি হয় তার কিছু লিগ্যাল এফেক্ট থাকবে। সেই লিগ্যাল এফেক্টগুলো কি? The parties to the marriage acquire the status of husband and wife. Sexual intercourse between the two become legal. তাহলে দুজন পার্টি যারা হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে তাদের সেক্সুয়াল ইন্টারকোর্স করলে সেটা লিগ্যাল সেক্সুয়াল ইন্টারকোর্স। The mutual rights of inheritance are conferred on the parties. তাহলে হাজব্যান্ডের প্রপার্টির উপরে ওয়াইফের অধিকার আসে, ওয়াইফের প্রপার্টির উপরেও হাজব্যান্ডের অধিকার আসে। তাহলে মিউচুয়াল রাইটস অফ ইনহেরিটেন্স দুটো পার্টির উপরেই আসে। The wife acquires the right of maintenance, dower and lodgement. ওয়াইফ কি কি রাইট পাচ্ছে? মেনটেন হওয়ার, ডাওয়ার পাওয়ার আর লজমেন্ট, মানে থাকা খাওয়া সমস্ত কিছু, সেটাকে লজমেন্ট বলে। লজিং বলে না কোনো ইয়েতে, হোটেলে লজ বা লজিং, থাকা খাওয়ার প্রবন্ধ আছে, বোর্ডিং অ্যান্ড লজিং, সেই ওয়াইফ এই রাইটগুলো পাচ্ছে। মেনটেন হওয়া, ডাওয়ার আর লজমেন্ট। ডাওয়ার কি আমরা আগের ভিডিওতে শুনেছি, ডাওয়ার বা মেহের, সেটা কি? The marriage imposes an obligation on the wife to be faithful and obedient to her husband and admit him to sexual intercourse. তাহলে ওয়াইফের উপর কি কি অব্লিগেশনস আসছে? যে ফেথফুল থাকতে হবে হাজব্যান্ডের কাছে, আর সে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চাইবে সেখানে অ্যাডমিট করতে হবে, মানে সম্মতিক্রমে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে। On the dissolution of marriage, either due to divorce or death, the husband cannot marry the wife's sister. তাহলে ভ্যালিড ম্যারেজের ক্ষেত্রে যদি ম্যারেজ ডিসলিউশন হয়ে যায়, either by death or by divorce, the husband cannot marry wife's sister. ওয়াইফের বোনকে হাজবেন্ড বিয়ে করতে পারবে না। তাহলে এটা কি? প্রহিবিটেড রিলেশনশিপ। There are so many prohibited relationship and list of prohibited relationship, যেগুলো আমরা নেক্সট পড়ব। আর কি লিগ্যাল এফেক্ট রয়েছে? The marriage subjects to wife to the husband's power of residing her movement, that is to say the husband can prohibit her from going out and appearing in public, but this power of the husband is subject to the contract to the contrary. এই যে পর্দানাসীন করে রাখা বা বেরোতে না দেওয়া, পাবলিকে অ্যাপিয়ার করতে না দেওয়া, সেইটা হাজবেন্ডের তার ওয়াইফকে রেস্ট্রিক্ট করার পাওয়ার থাকবে। কিন্তু যদি if there is a contract to the contrary, তাহলে হাজবেন্ড সেটা রেস্ট্রিক্ট করতে পারবে না। But this power of the husband is subject to the contract to the contrary. মানে আমি বিয়ের সময়ই বলে দিলাম যে আমি কিন্তু পর্দানাসীন হব না, তখন হাজবেন্ড আর করতে পারবে না। তাহলে নিকানামায় সেটা লেখা থাকবে যে ওয়াইফকে পর্দানাসীন করে ঘরে তুমি আটকে রাখতে পারবে না। এখনকার দিনে মুসলিম মেয়েরাই বা কতজন পর্দানাসীন হয়ে ঘরের মধ্যে বসে থাকে, পাবলিকে অ্যাপিয়ার করবে না। কেউ করে কি? তো সবাই পাবলিকে অ্যাপিয়ার করবে, তারাও তো স্বনির্ভর হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই প্রভিশনটা, এই লিগ্যাল এফেক্টটা কন্ট্রাক্ট টু দ্য কন্ট্রারি যদি থাকে, একটা কন্ট্রাক্ট থাকে, বলে দেয়া থাকে আগে থেকে, তাহলে সেটা অ্যাপ্লাই হবে না। It confers on the husband's power of reasonable chastisement and correction when she is disobedient or rebellious. যদি
ওয়াইফ রেবেলিয়াস হয়, বিদ্রোহ করে বা হাজবেন্ডের কথা না শোনে, তাহলে তাকে রিজনেবল চ্যাসেসমেন্ট অ্যান্ড কারেকশন, তাকে আটকানো, তাকে বকাঝকা করা বা বোঝানো এবং কারেক্ট করতে যা যা মেজার নেওয়া উচিত সেগুলো হাজবেন্ডের পাওয়ার থাকবে। এগুলো আমাদের কাছে খুব আনরিজনেবল মনে হচ্ছে হয়তো, লাইক লিগ্যাল এফেক্টস হিসেবে, আমায় কেন কেউ কন্ট্রোল করবে, কিন্তু মুসলিম সমাজটার সম্পর্কে আমরা অতটা জানি না। মানে ওদের সমাজে সত্যি এগুলো আছে, অ্যান্ড আমরা যেহেতু ওই কমিউনিটি থেকে বিলং করি না, আমাদের কাছে তাই এগুলো আনরিজনেবল মনে হলেও ওদের লিগ্যাল এফেক্ট হিসাবে এগুলো কিন্তু সত্যি রয়েছে এবং আমাদের জানতে হবে। 8. It confers the status of legitimacy on the children. সাহি যদি ম্যারেজ হয় বা ভ্যালিড যদি ম্যারেজ হয়, তাহলে চিলড্রেন যেটা হবে, প্রক্রিয়েশন অফ চিলড্রেন যেটা হবে, সেই চিলড্রেন লেজিটিমেট চিলড্রেন হবে। In addition to these, other rights and obligations may also arise as agreed upon the marriage contract. এছাড়াও যদি কোনো ম্যারেজ কন্ট্রাক্ট বা নিকানামাতে আরো কোনো রাইটস এন্ড অব্লিগেশনস মেনশন করা থাকে, সেগুলো সেখানে অ্যাপ্লিকেবল হবে। Under Muslim law, the wife, sect or school does not undergo a change on marriage, nor does the marriage confer any right or power on each other's property. মুসলিম লয়ে একটা ওয়াইফ যদি বিয়ে হয়ে যাচ্ছে, তার নিজের আইডেন্টিটি চলে যাচ্ছে না, সেও একজন পার্সন হিসেবেই গণ্য হবে, এবং not as a marriage confer any right or power on each other's property. মুসলিম লয়ে আসার পরে আমি মেইনটেনেন্স পাওয়ার অধিকার পাচ্ছি, ইনহেরিটেন্সের অধিকার পাচ্ছি, বাট আমি ওকে বিয়ে করে নিয়েছি মানে ওর সমস্ত প্রপার্টি আমার হয়ে গেল, এরম নয়। ইনহেরিটেন্স মানে কিন্তু তাই নয়। ইনহেরিট করা কখন হয়? যখন মারা যায় তখন উত্তরাধিকার সূত্রে পাওয়া, দ্যাট ইজ ইনহেরিটেন্স। বাট আমি একটা লোককে বিয়ে করেছি, মোহাম্মদ সামথিং কাউকে বিয়ে করেছি, আমি হচ্ছি রোকেয়া বানু, আমি কিন্তু সেই লোকটার প্রপার্টি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম না, বাট বা আমার কোনো প্রপার্টি আছে, ওই লোকটি কিন্তু আমার প্রপার্টি সঙ্গে সঙ্গে পেয়ে গেল না। মুসলিম ল এরকম কোনো পাওয়ার দেয় না। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাতিল ম্যারেজ বা ভয়েড ম্যারেজ। When a marriage is performed in violation or absolute impediment or perpetual impediment, the marriage is batil, null and void. কোনো রকম যদি ইম্পেডিমেন্ট বা রুল মানা না হয়ে থাকে, তাহলে ম্যারেজটা কনসিডার্ড হবে নাল অ্যান্ড ভয়েড। ভয়েড অ্যাব ইনিশিও, প্রথম থেকেই ভয়েড। A void marriage is no marriage and no legal consequences flow from it. Neither it confers the status of husband and wife on the parties, nor the status of legitimacy on the children, nor mutual rights and obligation arise from such marriage. It is called a marriage because two persons have undergone the necessary formalities of marriage. But since they totally lack capacity to marry, marriage cannot come into existence between the two. সমস্ত নিয়ম মেনেই হয়েছে, কিন্তু তাদের ক্যাপাসিটি ছিল না, তারা হয়তো প্রহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপের থেকে ছিল, বা তারা ঠিকঠাকভাবে সম্মতি দেয়নি, কোনো একটা ফর্মালিটি পুরো হয়নি, লিগ্যাল অব্লিগেশন যেগুলো সেগুলো পূরণ হয়নি, তাহলে সেই ম্যারেজটা ভয়েড অ্যাব ইনিশিও, মানে প্রথম থেকে ভয়েড, ইনিশিয়াল স্টেজ থেকে যেটা ভয়েড সেটাকে বলা হয় ভয়েড অ্যাব ইনিশিও। তাহলে ভয়েড অ্যাব ইনিশিও হবে। আর সেই ম্যারেজ থেকে কোনো রকম স্ট্যাটাস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ হিসাবে পাচ্ছে না, কোনো রকম মিউচুয়াল রাইটস থাকছে না, কোনো রকম ইনহেরিটেন্স রাইটস থাকছে না, আর যে বাচ্চা হবে সেই ম্যারেজ থেকে তারও কোনো লেজিটিমেসি থাকছে না। ইট ইজ কল্ড আ ম্যারেজ। কিন্তু তাও এটাকে ম্যারেজ কেন বলা হচ্ছে? ভয়েড তো ভয়েড হয়ে গেল, তাহলে ভয়েডটা কি করে ম্যারেজ হয়? প্রথম থেকেই তো ভয়েড, তাহলে এটা কি করে ম্যারেজ হয়? কারণ কি, দে আন্ডারগন দ্য নেসেসারি ফর্মালিটিস অফ ম্যারেজ। হয়তো কুল হ্যায় কবুল হ্যায় বলেছে, সেই মুহূর্তে নিকানামা সাইন হয়েছে, কিন্তু ক্যাপাসিটি ছিল না। দিস ইজ ম্যারেজ বাট void marriage. Thus, marriage performed in violations of rules of consanguinity, fosterage or affinity or with another's wife are batil marriage. There is no process recognized or prescribed in law whereby such marriage can be validated.
Since the marriage is void ab initio, the parties are free to go their own way. If the wife enters into another marriage, she will not be guilty of bigamy. Third person can take a stand and say that the marriage is void even though the marriage has not been formally terminated. তাহলে যদি কোনো রকম ভাবে ম্যারেজ হয়ে থাকে রুলস অফ কনসাংগুইনিটি ফস্টারেজ অর অ্যাফিনিটি থাকা সত্ত্বেও বা কোনো মানুষের বিয়ে করা বউ কি অন্য কেউ বিয়ে করে তাহলে সেটা বাতিল ম্যারেজ হয়ে থাকে এই প্রসেসটাতে আলাদা করে ডিভোর্স নেওয়ার দরকার পড়ে না যদি ওয়াইফ অন্য কারোর সাথে আবার বিয়ে করে তাহলেও সে বাইগামির জন্য গিলটি হচ্ছে না এবার কনসাংগুইনিটি ফস্টারেজ অর অ্যাফিনিটি কি সেগুলো আমরা পরে পড়ব Thus, A and B have undergone a ceremony of marriage, but their marriage is void. Since they are related to each other within the degrees of prohibited relationship, A dies leaving behind her father P and B. Father and mother hobe. And his A dies leaving father P and B. আচ্ছা আচ্ছা আবার প্রথম থেকে এই ইলাস্ট্রেশনটা পড়ছি A and B have undergone a ceremony of marriage. A, B একটা ম্যারেজ সেরিমনি তাদের হয়েছে but their marriage is void কিন্তু ম্যারেজটা void কারণ তারা prohibited degree of relationship এর মধ্যে ছিল এবার A মারা যাচ্ছে leaving behind his father P and B A মারা যাচ্ছে যখন তার বাবা P বেঁচে রয়েছে এবং B যার সাথে তার বিয়ে হয়েছিল সেও বেঁচে রয়েছে P claims A's entire property by saying that since the marriage of A with B was void, B has no status of wife and he is therefore entitled to the property. তাহলে P বলছে B আর A এর ম্যারেজটা যেহেতু ভ্যালিড ম্যারেজ ছিল না void ম্যারেজ ছিল তাহলে আমি বাবা হিসাবে সমস্ত প্রপার্টিটা আমারই হবে B এর কোনো প্রপার্টিতে কোনো অধিকার নেই His claim will stand, although no legal action is necessary for the declaration of such a marriage as null and void. Any person who is interested in getting such a declaration can file a declaratory suit under Section 9 CPC read with Section 34 Specific Relief Act 1963. Under Muslim law, the matrimonial cause of nullity of marriage is not recognized. Muslim law তাকে কোনো matrimonial clause of nullity দিয়ে তাকে বলতে হবে না যে ডিক্লারেশন করাতে হবে না কিন্তু যদি কারোর প্রপার্টি রিলেটেড পারপাসে এরকম কোনো ডিক্লারেশন দরকার থাকে তাহলে সিপিসি এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্টের এই পার্টিকুলার সেকশনস গুলো দিয়ে সে এরকম একটা ডিক্লারেশন করাতে পারে যে ওদের ম্যারেজটা যেহেতু ভ্যালিড ছিল না ভয়েড ম্যারেজ তাই এই সমস্ত প্রপার্টিটা আমার ম্যারেজটা কিন্তু আলাদা করে নাল এন্ড ভয়েড ঘোষণা করানোর মুসলিম লয়ে কোনো দরকার নেই ইটসেলফ যদি এটা প্রাইভেটের ডিগ্রি অফ রিলেশনশিপে থাকে তাহলে ওটা ভয়েড অ্যাব ইনিশিওই হয়ে যায় কোনো লিগ্যাল অ্যাকশনের দরকার পড়ে না হ্যাঁ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 34 আর সিপিসি সেকশন 9 নেক্সট হচ্ছে ফাসিদ ইররেগুলার ম্যারেজ ফাসিদ হচ্ছে যে ম্যারেজটা voidable void নয় valid নয় that is voidable বা ফাসিদ if the impediment or prohibition to marriage is temporary or remedial then a marriage performed in violation of such impediments is not void but as the Muslim law gives call irregular an irregular marriage under Muslim law is not same thing as voidable marriage under English law or Hindu law a voidable marriage is perfectly valid marriage till it's avoided যদি না অ্যাভয়েড করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত voidable ম্যারেজটা কিন্তু ভ্যালিড ম্যারেজের মতোই স্ট্যাটাস পাচ্ছে it can be avoided only by either party to the marriage no third person can take a stand on it only যদি parties to the marriage যারা হাজব্যান্ড এন্ড ওয়াইফ তারা যদি চায় তাহলে এটাকে বাতিল করা যেতে পারে a voidable marriage on its annulment has particularly the same consequence as a void marriage যদি voidableটাকে void করা হয় তাহলে যখন void হয়ে যাচ্ছে তখন তার consequence গুলো void marriage এর মতোই হবে কিন্তু on the other hand an irregular marriage is not a valid marriage not
nor it is a void marriage. A facet marriage is a not valid marriage to begin with, but it can be validated and made fully valid by removing the impediment or by remedying the prohibition. তাহলে যে কারণের জন্য এটা voidable হয়ে রয়েছে সেইটা যদি কোনোভাবে রিমুভ করে দেওয়া যায় তাহলে এটা পারফেক্টলি ভ্যালিড ম্যারেজ হয়ে যাবে। Thus, when a person marries his wife's sister, the marriage is irregular, but it can be validated by pronouncing talaq on his wife. তাহলে একজনকে বিয়ে করেছে, করার পরে তার ওয়াইফকে বিয়ে করাটা হচ্ছে প্রহিবিটরি, তাহলে ওটা ভয়েডেবল ম্যারেজ। কিন্তু যদি প্রথম যাকে বিয়ে করেছিল যে বোনটাকে তাকে তালাক দিয়ে দেয় তাহলে কিন্তু এই ম্যারেজটা ভ্যালিড ম্যারেজ হয়ে যায়। Such a marriage has been held fasid and not batil. Therefore, till terminated in accordance with law, it continues to subsist. Hence, the wife and children of such marriage were entitled to maintenance. Or, when a Sunni male marries an idolater, the marriage is irregular, but on his wife's conversion to Islam, the marriage becomes valid. Sunni male যদি কোনো আইডলারকে বিয়ে করে, মানে যে মূর্তি পুজো করে সেরকম কোনো পার্সনকে বিয়ে করে, the marriage is irregular, ম্যারেজটা ইরেগুলার, কিন্তু ওয়াইফ যদি কনভার্ট করে ইসলামে তাহলে ম্যারেজটা ভ্যালিড হয়ে যাবে। এই রকম কোনো ম্যারেজের থেকে যে ওয়াইফ থাকবে এবং চিলড্রেন থাকবে তারা মেইনটেনেন্স পাবে, এন্টাইটেলড টু মেইনটেনেন্স। ফাসিদের কিছু A marriage under Muslim law is irregular in the following cases. তাহলে এই কেসেসের ক্ষেত্রে ম্যারেজটা ইরেগুলার হয়। A marriage performed without witness, যদি ম্যারেজের লিগ্যাল কনসিকুয়েন্স হিসাবে বা ফর্মাল ম্যারেজের ক্ষেত্রে আমরা পড়ব পরে যে সেখানে উইটনেস থাকা দরকার, কিন্তু যদি উইটনেস না থাকে তাহলে সেক্ষেত্রে সেই ম্যারেজটা পারফর্ম যদি হয় উইদাউট উইটনেস তাহলে সেটা একটা ফাসিদ ম্যারেজ বা ইরেগুলার ম্যারেজ হবে। A marriage performed with a woman undergoing iddat. ইদ্দাত কি? ইদ্দাত হচ্ছে ডিভোর্স বা তালাকের পর একটা পিরিয়ড থাকতে হয়, যে পিরিয়ডটা যতদূর আমার মনে পড়ছে 45 ডেজের। তো সেই পিরিয়ডটা তোমাকে কোনো রকম মেলের সংস্পর্শে আসা চলবে না এবং কোনো সেক্সুয়াল রিলেশনশিপে যাওয়া যাবে না। তাহলে ওই ইদ্দাত পিরিয়ডের মধ্যে যদি কোনো ওম্যানকে তুমি বিয়ে করে নাও সেটা হবে ফাসিদ ম্যারেজ। ইদ্দাতটা ডিটেলসে আমরা পরে পড়ব। A marriage prohibited on account of difference of religion, যদি রিলিজিয়নের ডিফারেন্স থাকে তাহলে পরবর্তীকালে যদি কনভার্ট করে নেয় সেটা আবার ভ্যালিড ম্যারেজ হয়ে যাবে। কিন্তু যদি সেই মুহূর্তে কোনো আইডলিয়ারকে বিয়ে করছে যে মূর্তি পূজায় বিশ্বাসী তাহলে সেটা কিন্তু ফাসিদ ম্যারেজ হবে। A marriage with a fifth wife, আমার 4টে বউ পর্যন্ত ভ্যালিড, কিন্তু যদি আমি 5 নম্বর বউকে বিয়ে করি তাহলে সেই 5 নম্বর বউটা আমার ফাসিদ ম্যারেজ হয়ে যাবে। A marriage performed in violation of the rule against unlawful conjugation, যদি আনলফুল কনজুগেশন মানে কি? ওই ইদ্দাত পিরিয়ডটাই, ওটাই মানে ইদ্দাতের মধ্যে যদি বিয়ে করি। আনলফুল কনজুগেট করা মানে কি? সেক্সুয়াল রিলেশনশিপে যাওয়া। যদি আনলফুল কনজুগেশনের টাইমে যেটা লফুল কনজুগেশনের রুল সেটা ভায়োলেট করে যদি আমি বিয়ে করি তাহলে সেটা হবে ফাসিদ ম্যারেজ। Since the Ithna Asari law does not recognize irregular marriage, a marriage under heads 2 to 5 are void under that law, but a Shia marriage no witness is necessary. Shia marriageর ক্ষেত্রে কোনো উইটনেস থাকা নেসেসারি নয়, তাহলে উইটনেসের ক্লজটা তে শিয়া ম্যারেজ কোনোভাবেই ভয়েড হবে না বা ফাসিদ তো শিয়া ম্যারেজে নেই। ফাসিদটাকে রেকগনাইজ করে না। এইখানে আমি ভয়েড, ভ্যালিড আর ইরেগুলার বা ফাসিদ ম্যারেজের ব্যাপারে যা যা পড়ালাম, তারপরে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আকিল আহমেদে 128 পাতায় ভয়েড এবং ভ্যালিড এবং ফাসিদ ম্যারেজের সম্পর্কে কি কি লেখা আছে।
এগুলো নিজে নিজে রিডিং পড়ব। পড়ার পর যদি আমার কোনো জায়গায় মনে হয় যে সমস্যা হচ্ছে তাহলে আমাকে জিজ্ঞাসা করব। এবার যেটা আমরা পড়বো আকিল আহমেদ থেকে এখন, সেটা হচ্ছে কনসিকুয়েন্স অফ ভয়েড, ইরেগুলার অ্যান্ড ভ্যালিড ম্যারেজ। যদি আমরা এই ম্যারেজগুলো করি তাহলে দেয়ার ইজ সাম কনসিকুয়েন্সেস। সেই কনসিকুয়েন্সগুলো কি কি হতে পারে? ভয়েড ম্যারেজের ক্ষেত্রে a void marriage is no legal effect either before or after consummation. ভয়েড ম্যারেজের কোনো লিগাল এফেক্ট নেই, তাহলে কোনো রকম রাইটস অ্যান্ড ডিউটিস, কোনো অব্লিগেশন এটা ক্রিয়েট করে না। তাহলে the wife is not entitled to maintenance, one cannot inherit from the other, but the woman is entitled to dower if the void marriage has been consummated. কিন্তু যদি void marriage consummated হয় তাহলে কিন্তু woman বা wife entitled to dower হয়ে যায়। The offspring of void marriage are illegitimate. The parties can separate from each other at any time without divorce and may contract another marriage law. তাহলে ডিভোর্স আলাদা করে নিতে হবে না, উইদাউট ডিভোর্স সেপারেশন হয়ে যেতে পারে, অন্য কাউকে বিয়েও করতে পারে এবং ইদ্দাতের কোনো দরকার নেই। ইরেগুলার ম্যারেজ, the consequence of an irregular marriage or invalid marriage may be studied from two different angles. তাহলে ইরেগুলার ম্যারেজের দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে বিফোর কনজিউমেশন অ্যান্ড একটা হচ্ছে আফটার কনজিউমেশন। বিফোর কনজিউমেশন যদি কনজাম্পশন না হয় তাহলে লাইক এ ভয়েড ম্যারেজ, নো লিগাল এফেক্ট। If the marriage has not been consummated, wife is not entitled to dowry. Spouse may separate from each other, যা যা একই রকম কনজিউমেশন, একই রকম এফেক্ট ভয়েড ম্যারেজে আমরা যা যা পড়লাম। আর আফটার কনজিউমেশন যদি হয়, wife had to observe ইদ্দাত কাটাতে হবে। But the duration of iddat both on divorce and death is 3 courses. Duration 3 courses. ডিভোর্স ডেথের ক্ষেত্রেও আর ডিভোর্সের ক্ষেত্রেও 3 courses মানে 3 lunar months। সেটা she is entitled to get specified or proper dower whichever is left. She is not entitled to maintenance during iddat. ইদ্দাতে কোনো মেইনটেনেন্স পাবে না ইরেগুলার ম্যারেজের ক্ষেত্রে। The children of such marriage are legitimate. Children কিন্তু legitimate, but an irregular marriage, though consummated, does not create mutual rights of inheritance between husband and wife. এখানে একটা কেস আছে, মোহাম্মদ সাফি versus রনা কালী has held that it does not create such rights, but the decision is not correct. Such marriage may be terminated by a single declaration on either side. The wife is bound to observe iddat or divorce, but not the iddat of death. তাহলে ডিভোর্সের ইদ্দাতটা অবজার্ভ করতে সে বাধ্য, কিন্তু সেটা অবজার্ভ করতে করতে যদি ডেথ হয়ে যায় তাহলে ডেথের ইদ্দাতটা অবজার্ভ করতে কিন্তু বাধ্য নয়, যেটা আমরা ইদ্দাতের লাস্ট পয়েন্ট পড়লাম। যদি ভ্যালিড হয় তাহলে কিন্তু বাধ্য হতে। Such marriage may be terminated by a single declaration on either side. The wife is bound to observe iddat of divorce, but not the iddat of death. The parties must be separated by the courts. যদি কনজাম্পশন হয়ে যায় তাহলে কিন্তু কোর্টের দরকার হবে সেপারেশন করতে গেলে। ভ্যালিড ম্যারেজের কি কি রাইটস অ্যান্ড ডিউটিস? ভ্যালিড ম্যারেজের ক্ষেত্রে রাইটস অ্যান্ড ডিউটিস অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আন্ডার আ ভ্যালিড ম্যারেজ, সাহি ম্যারেজ। This may, for the sake of convenience, be studied under following 3 heads. 3 head: mutual rights and obligation, rights of wife and duties of the husband, rights of husband and duties of wife. তাহলে হাজবেন্ডের কিছু রাইট আছে এবং ওয়াইফের ডিউটি আছে, ওয়াইফেরও কিছু রাইট আছে, হাজবেন্ডের ডিউটি আছে, অ্যান্ড মিউচুয়াল রাইটস আছে কিছু। মিউচুয়াল রাইটগুলো প্রথমে পড়ি। মিউচুয়াল রাইট কি কি? দ্য পার্টিজ বিকাম এন্টাইটেলড টু ইনহেরিট ওয়ান অ্যানাদার। দুজনের থেকে ইনহেরিটেন্স, মানে ওয়াইফ হাজবেন্ডকে ইনহেরিট করবে, হাজবেন্ড ওয়াইফকে ইনহেরিট করবে। সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ লিগালাইজড। Prohibited degrees of relationship are created between the parties. Lawful conditions between them become binding on them. প্রথমগুলো তো আমরা বুঝলাম, কিন্তু যেটা আমরা বুঝলাম না সেটা হচ্ছে
prohibited degrees of relationships are created between the parties. মানে বুঝলাম না তো, মানে আমি যখন একটা লোককে বিয়ে করছি বা একটা লোক যখন আমাকে বিয়ে করছে, আমরা যদি দুজনেই মুসলিম হই, আমাদের তো ছেলে মেয়ে হবে, আমাদের কিছু আঙ্কেল আন্টি জন্মাবে নতুন করে শ্বশুর বাড়ির তরফের, দুই পক্ষেরই, বরের পক্ষেরও বউয়ের পক্ষেরও। তাহলে তাদের সঙ্গে আমাদের কিছু কনস্যাঙ্গুইনিটি, অ্যাফিনিটি এবং ফস্টারের জাতীয় রিলেশন হবে। তাহলে আমরা কি প্রহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ ক্রিয়েট করলাম? করলাম তো, বোঝা গেছে? এবার রাইটস অফ ওয়াইফ অ্যান্ড ডিউটিজ অফ হাজব্যান্ড কি? মেনটেনেন্স ফ্রম হার হাজব্যান্ড উইথ ডিউ কনসিডারেশন of his capacity. She is not deprived of his right even if she is able to maintain herself out of her property so long as she is undivorced, obedient and adult. Equal treatment and separate sleeping apartment in case there are more than one wife. যদি একজন ওয়াইফ হয়, একটা ঘর কাফি, একটা ফ্ল্যাট কাফি। চারটে বউ হলে চারটে ফ্ল্যাট, চারটে বাড়ি, সেম স্কোয়ার ফিটের চাই। কিন্তু একজন যদি 550 পায়, একজন যদি 650 পায়, যে 550 পেয়েছে সে কিন্তু 650কে মেরে ফেলতে পারে, বা 450কে চিবিয়ে খেয়ে ফেলতে পারে, বা বরের ধারে উঠে লাফাতে পারে। কার? আকবরের বউয়ের ওই জন্যই 3টে মহল ছিল, বউদের। নইলে কিন্তু মারামারি লেগে যেতে পারে। বিয়ে করো, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দিতে হবে এবং মাঝরাত্রে উঠে উঠে এক একটা বউয়ের কাছে যেতে হবে। প্রত্যেক প্রহরে একটা করে বউ। She is entitled to get her dower and refuse cohabitation if prompt dower is not paid. Prompt dower কি? যেটা প্রথমেই পে করা হয়, সেটা যদি না দেয়া হয়ে থাকে তাহলে আমি কোহাবিটেশন করব না, রিফিউজ করে দিতে পারে। She is entitled to visit and visited by her blood relations with the prohibited degrees at least once a year and her parents and children from her former husband with a reasonable frequency. তাহলে entitled to visit her blood relations মানে বাবা মার বাড়িতে বছরে at least একবার ভিজিট করতে দিতে হবে। এটাও কিন্তু একটা রুল। হ্যাঁ। To refuse to live with the husband if he keeps an idol worshipping concubine in the same house with her to claim maintenance notwithstanding such refusal. আচ্ছা, রিফিউজ করতে পারে যদি কোনো ফায়ার ওয়ার্শিপার বা আইডল ওয়ার্শিপার বা হিন্দুকে একই বাড়িতে তার সঙ্গে রাখে, মানে যোধা। মুসলিম ওয়াইফ রিফিউজ করতে পারে যদি তার হাজবেন্ড একজন হিন্দু আইডল ওয়ার্শিপার বউ করে এবং তারই সঙ্গে একই বাড়িতে রাখে। যোধা আকবরের ক্ষেত্রে যোধা যদি আলাদা মহলে না থাকতো তাহলে কিন্তু ঝামেলা শুরু হয়ে যেত। এমনি ঝামেলা কম ছিল না, তাও দেখিস নি সিরিয়ালে রুকাইয়া বেগম কি করতো? She becomes entitled to use an apartment from which she may exclude all other persons except her husband. তাহলে একটা ফ্ল্যাট সে একা একা ইউজ করতে পারে বা একটা অ্যাপার্টমেন্ট সে একা একা ইউজ করতে পারে, যে কাউকে ঢুকতে সে বাধা দিতে পারে এক্সেপ্ট হার হাজব্যান্ড। তাহলে এইগুলো ছিল তার ওয়াইফের রাইট অ্যান্ড ডিউটি অফ হাজব্যান্ড, এগুলো হাজব্যান্ড দিতে বাধ্য। এরপরে যা যা আছে সেগুলো নিজে নিজে রিডিং পড়বে, অনেক কিছু হাবজি গুবজি আছে, একটু জাস্ট চোখ বুলিয়ে নেবে, সব পড়ার দরকার নেই। Rights of husband and duties of wife. The wife is bound to allow the husband her conjugal union at reasonable time and place. Regard being had to her health and decency. She is bound to observe conjugal fidelity. She is bound to observe iddat on her husband's death or divorce and bound to reside with her husband. তাহলে হাজবেন্ডের সঙ্গে থাকতে হবে, লিগালি কনজিউম করতে হবে, ইদ্দাত অবজার্ভ করতে হবে, আর regard to her own health, decency and place. The husband has the right to enjoy all the benefits of marital life. Or she is bound to reside in his house to observe parda if necessary.
she is bound to observe with that on her husband's death or divorce. তাহলে এই ছিল ভ্যালিড ম্যারেজের কনসিকুয়েন্সেস। তাহলে মিউচুয়াল রাইটস কিছু রয়েছে, আর কিছু ওয়াইফের রাইট রয়েছে, কিছু হাজব্যান্ডের রাইট রয়েছে, সেগুলোর এগেনস্টে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কিছু ডিউটি রয়েছে। তাহলে যদি কনসিকুয়েন্স অফ ভয়েড, ইরেগুলার অ্যান্ড ভ্যালিড ম্যারেজ কোয়েশ্চেন আসে, তাহলে এইগুলোকে গুছিয়ে লিখতে হবে। এরপরে যেটা পড়ে থাকে ডিস্টিংশন বিটুইন ভয়েড, ইরেগুলার অ্যান্ড ভ্যালিড ম্যারেজ, এইটা নিজেরা পড়বে। ডিস্টিংশন বিটুইন ভয়েড, ইরেগুলার অ্যান্ড ভ্যালিড ম্যারেজ, এখানে অনেকগুলো ডিস্টিংশন আছে, সেগুলো সব কটা রিডিং পড়বে। যদি কোনো ডিস্টিংশনটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে। নেক্সট আমরা পড়বো যেগুলো, সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ দ্য ম্যারেজ, আর কি পড়বো, মুটা ম্যারেজ। ভ্যালিডিটি অফ দ্য ম্যারেজ পড়বো আর মুটা ম্যারেজ পড়বো, সেটা আমরা আবার মুটা আর নিকার ডিস্টিংশন পড়বো, সেগুলো আমরা আবার নেক্সট দিন পড়বো, নেক্সট ভিডিওতে পড়বো। আজকে এই অবধি। Thank you. Good night. থ্যাংক ইউ, গুড নাইট।